This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। রাত ৮টা মানেই হাজির ঠোঁটকাটা, আর রোববার ঠোঁটকাটা। আমি শুভজিৎ আপনাদের সঙ্গে। ঠোঁটকাটা হাজির মানে সেই সমস্ত বিষয় হাজির আপনারা জানেন, আজও তার অন্যথা হবে না। সাম্প্রতিকতম যে ঘটনা, এ রাজ্য দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। প্রতিবাদ, একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। দিকে দিকে এই স্লোগান উঠছে। 9 আগস্ট থেকে আজ 8ই সেপ্টেম্বর, রাত পোহালেই 1 মাস। বিচারের পথ চেয়ে 1 মাস, এ কথা বললে কি বাড়িয়ে বলা হবে বলুন তো? কিন্তু মাস ঘুরলেও বিচার মিলল কই? প্রশ্ন হচ্ছে, আর কতদিন? তিলোত্তমা ধর্ষণ খুনে আরো কেউ কি জড়িত রয়েছে? এ প্রশ্ন তো আপনাদের না? হ্যাঁ, এ প্রশ্ন আপনাদের। আমি প্রতিনিধিত্ব করছি আজ। আমাদেরও এ প্রশ্ন, কবে তিলোত্তমার জন্য বিচার মিলবে? আর কতদিন? সেই প্রশ্ন আমাদের সকলের। আগামীকাল আপনারা জানেন মামলা উঠবে সুপ্রিম কোর্টে বিচারের দাবিতে। তাই আজও এ বাংলা রাত দখল করবে। আমরা এর আগেও দেখেছি, আজও সেই দৃশ্য দেখব। তার কারণ এই প্রতিবাদের স্বর থামবে না। তবে তার আগে দিনভরও আজ রাজপথের দখলেই ছিল রাজপথ। শুরুটা সেই কবে হয়েছিল বলুন? পায়ে পায়ে হেঁটে সেই প্রতিবাদ আজ পৌঁছে গেল কুমোরটুলিতেও। গলা উঠল, কুমোরটুলি দিচ্ছে ডাক, আমার দুর্গা বিচার পাক। কুমোরটুলির ছবিটা দেখাবো। এখানে যারা মৃৎশিল্পী, যারা মাকে প্রাণ দেন কার্যত বলা চলে, তাদের রং তুলির মাধ্যমে সেই মৃৎশিল্পীরা তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং রাস্তায় নেমে এসে প্রতিবাদ প্রদর্শন করছেন। অনেক তো হেসেছে মা, এবার একটু কাঁদুক। তার সন্তান, তাকে তো রক্ষা করতে পারিনি আমরা, বা মা নিজেকেও রক্ষা করতে পারিনি। পথে প্রতিবাদে রিক্সা চালকরাও। মিছিল চলল হেদুয়া থেকে কলেজ স্ট্রিট। উত্তর কলকাতার হেদুয়া পার্ক থেকে শতাব্দী প্রাচীন যে হাতে টানা রিক্সা, সেই রিক্সা চালকদের এবার প্রতিবাদ। পর্যন্ত তিলোত্তমা বিচার পায়নি, আর বিচারের দাবিতে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর নগর সর্বত্র প্রতিবাদ চলছে। তারই এক ছবি আজ দেখা যাচ্ছে বাঁকুড়া শহরে। বাঁকুড়া শহরে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের ডাকে আজ বাঁকুড়া শহরের মাচানতলা থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। এখানেই তো আমাদের প্রশাসনের কাছে প্রশ্ন, এখানেই আমাদের সুপ্রিম কোর্টের কাছে আর্জি, আমাদের বিচার চাই, আমাদের বিচার দিন। প্রতিবাদের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। আজ টলিপাড়া আবারও পথে নেমেছে। রাত দখলের আগে রাজপথ দখলে প্রতিবাদ। সোচ্চার তারা, স্লোগানে স্লোগানে মুখর। দেখাবো সেই ছবি। কালকে কি হবে আমরা জানি না। আশা করব আমরা প্রত্যেকটা মানুষ যে কথাটা বলছি সেই কথাটা বোঝার বা শোনার বা কান অবধি পৌঁছানোর ক্ষমতা আমরা রেখেছি। তাই আমার মনে হয় উদাহরণস্বরূপ বিচার বা রায়ের জন্য আমরা আশা করতে পারি। এখনো যদি মেয়েরা সাহস না পায় তাহলে আর কবে? মেয়েদের তো অস্তিত্ব সংকটে পড়ে যাচ্ছে না। এবার যদি মেয়েরা সাহস না পায়, এখনো যদি মেয়েরা গুটিয়ে বসে থাকে, তাহলে তো আমাদের মরে যাওয়া উচিত। প্রত্যেকটা পেশার মানুষ রাস্তায়, কেউ তিলোত্তমার থেকে মুখ ঘুরিয়ে ঘরে বসে থাকতে পারছে না। এমনই একটা দুর্ঘটনা যে আমাদের অন্তরকে নাড়িয়ে দিয়েছে। তো এটা থামান নয়। বিচার চায় তিলোত্তমা। সেই বিচার চেয়ে প্রথম দিন থেকে আওয়াজ তুলেছেন চিকিৎসকরা। রবিবারও মানে আজ এনআরএস থেকে মহা মিছিল। সে মিছিল ধর্মতলা পর্যন্ত হাঁটল। তখন হাতে হাত রেখে মানববন্ধন।
আরজি করের সামনে। দেখাবো সেই ছবি। এবার আরজিকর হাসপাতালে যারা জুনিয়র চিকিৎসক, তিলোত্তমার সহপাঠী বা বন্ধু, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন অবস্থান করে যাচ্ছে তিলোত্তমার বিচারের দাবিতে, তারা এবার আরজিকর হাসপাতালের সামনে মানববন্ধন। বিচারের যে বিষয়গুলো এবং অন্যান্য যে বিষয়গুলো যেগুলো আমরা রেখেছি, সেইগুলো যদি কর্তৃপক্ষরা একটু ভেবেচিন্তে বিবেচনা করেন ভালো, তা না হলে আমরা যেভাবে আন্দোলন করছি আরও বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। কিন্তু আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন এবং অরাজনৈতিক একটি আন্দোলন। রাত পোহালেই রয়েছে সুপ্রিম কোর্টের শুনানি। তার আগে চিকিৎসক, জুনিয়র চিকিৎসক এবং যারা অবস্থানে রয়েছেন তাদের তরফ থেকে এই মানববন্ধন এবং একই সাথে বিচারের দাবিতে তারা সরব হলেন আরজিকর হাসপাতালের সামনে। বিচার চাই তিলোত্তমা, পথে প্রতিবাদে চিকিৎসকরা। মিছিল বেরোলো এনআরএস মেডিকেল থেকে। মিছিল চলল ধর্মতলার পথে। উই ওয়ান্ট জাস্টিস, বিচার চেয়ে উড়ল কালো বেলুন। পথের শেষে মঞ্চ, আর সেখানে উপস্থিত তিলোত্তমার বাবা, মা, কাকিমা। সত্যি একটা কথা বলতে গেলে মেয়ের সম্বন্ধে খুবই কষ্ট হচ্ছে। অনেক কষ্ট করে মেয়েটা আজকে এখানে এসেছিল এবং আমরাও এখানে মেয়েটাকে তো নিয়ে আসার জন্য যেটুকু পারি চেষ্টা করেছিলাম, কিন্তু একটা রাত্রে আরজি করে দুষ্কৃতীরা আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিয়ে আমাদের ফ্যামিলিটার পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। কাঁদছিল, সেই কান্নাটা আমার প্রাণ রোজ ধ্বনিত হয় রোজ। এখন আমি ভাবি কত কষ্টে আমার মেয়ের প্রাণটা চলে গেছে। একটা এত বড় ক্রাইম হওয়ার পরেও পুলিশ এটা পুরো পুলিশ প্রশাসন থেকে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে প্রথম থেকেই যেতে সব প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে। আমার মেয়ের কাকি বলে আর কেউ ডাকে না, শুধু আজকে এখানে দাঁড়িয়ে এটাই বলবো যে উই ওয়ান্ট জাস্টিস না, উই ডিমান্ড জাস্টিস। এই কথাটাই আপনারা বলবেন যে উই ডিমান্ড জাস্টিস। আমরা ওয়ান্ট নয়, উই ডিমান্ড। আমাদের জাস্টিস দিতেই হবে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। উই ওয়ান্ট জাস্টিস নয়, উই ডিমান্ড জাস্টিস। বিচার চাই শুধু নয়, বিচার দিতেই হবে। আর সেই বিচার চেয়েই রাত দখলের রবিবার আজ। খুব ভালো হবে, আমরা সবাই সমর্থন করি। শুধু তাই না, আমরা যোগদানও করবো যতক্ষণ পারি। কাই মনোবাক্যে তাদের সমর্থন, তাদের পাশে আমরা আছি। আগামী দিনে বাংলার মা বোনেরাই পথ দেখাক। সময় দায়িত্ব নিচ্ছে সমস্যার সমাধানের, আমরা সহযোগিতা করব, যখন দরকার হবে আমরা সামনে যাব। কিন্তু যেহেতু এই আন্দোলন সামাজিকভাবে মানুষ নেতৃত্ব দিচ্ছেন, আমরা আমাদের আন্দোলনকে পাশাপাশি চালাচ্ছি। আমরা ডিমার্কেশন লাইন রেখেছি। সাধারণ মানুষ যেটা করবেন আমাদের সমর্থন আছে, কিন্তু তার আড়ালে যদি কোনো রাজনৈতিক অপশক্তি অস্থিরতা তৈরির জন্য বিকৃত তথ্য দিয়ে, প্ররোচনা দিয়ে কোনো অস্থিরতা তৈরি করতে যান, আমরা তার বিরোধিতা করছি। আমরা মানুষকে বলছি তাদের ফাঁদে পা না দিতে। আন্দোলনের একটা লক্ষণ রেখা টানলেন কুণাল বাবু। রাজনৈতিক বা যদি সেরকম কিছু হয়ে থাকে, যদিও অরাজনৈতিক বলে কিছু হয় না, তবুও কোট আনকোট বলছে অরাজনৈতিক। আর সেখানেই লাগাতার আন্দোলন দেখে সাংসদ পদ ছাড়তে চান শাসক দলের রাজ্যসভার এক এমপি। কাণ্ড সামলাতে পারছে না কেউ। এই যে 1 মাস ধরে চলছে, না এই দিকটার সমাধান হচ্ছে, না অ্যাজিটেশন কে তারা সামনে আনতে পারছে। প্রত্যেক দিন মানুষ রাস্তায় বেরোচ্ছে, তাদের রাগ, তাদের আক্রোশ দেখাচ্ছে, রাস্তা বন্ধ হচ্ছে। এইরকম একটা পরিস্থিতি 1 মাস ধরে একটা রাজ্য চলছে। হ্যাঁ, এটা তো সহ্য করা যায় না। না, এর তো একটা বিহিত করতে হবে। 2রা সেপ্টেম্বর, আপনাদের নিশ্চয়ই মনে আছে দিনটা। এই 2রা সেপ্টেম্বর গ্রেফতার হয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তারপরেই এই ছবিটা টুইট করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়।
মিডল স্ট্যাম্প উপড়ে গেল। এবার তার দুদিন পরেই মারাত্মক অভিযোগ করেছেন সুখেন্দু শেখর রায়। বহু তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে, সুতরাং একটা পাপ চক্র কাজ করছে। এটা কোনো ব্যক্তি বিশেষের দ্বারা সংগঠিত অপরাধ নয়, এটা সুপরিকল্পিত সংগঠিত অপরাধ, যেখানে একাধিক ব্যক্তি জড়িত আছে এবং যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করার জন্য যথেষ্ট সময় তারা পেয়েছে, তাদেরকে সময় দেওয়া হয়েছে। পাপ কাউকে ছাড়ে না। ঠিক এরপরেই সবাই ভাবছিলেন যে সুখেন্দু শেখর রায় কি তাহলে পদত্যাগ করবেন, একটা উইকেট কি পড়বে। উইকেট পড়ল, তবে সেটা সুখেন্দু শেখর রায় নন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার কথা জানিয়ে দিলেন জহর সরকার। আর.জি. করের ঘটনার জেরে এই প্রথম, মাথায় রাখতে হবে, আর.জি. করের ঘটনার জেরে এই প্রথম কিন্তু কোনো এমপি তিনি ইস্তফা দিলেন, এবং এই ঘটনার কথা উল্লেখ করে আর.জি. কর কাণ্ড সামলাতে পারছে না কেউ। এই যে 1 মাস ধরে চলছে, না এই দিকটার সমাধান হচ্ছে, না অ্যাজিটেশন কে তারা সামনে আনতে পারছে। প্রত্যেক দিন মানুষ রাস্তায় বেরোচ্ছে, তাদের রাগ, তাদের আক্রোশ দেখাচ্ছে, রাস্তা বন্ধ হচ্ছে। এইরকম একটা পরিস্থিতি 1 মাস ধরে একটা রাজ্য চলছে। জিনিসটা বুঝতে হবে যে মানুষের রাগ আর আক্রোশ কিন্তু সিস্টেমের বিরুদ্ধে, পুরো সিস্টেমটা যেটা চলছে তার উপরে আক্রোশটা এসে ঝাঁপিয়ে পড়েছে, আর অভয় শুধু সামনে দাঁড়িয়ে। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে সে কথাও জহর সরকার লিখেছেন, মাননীয়া মহোদয়া, বিশ্বাস করুন আমার এত বছরের জীবনে এমন ক্ষোভ এবং সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা আগে কখনো দেখিনি। এখন সরকার যেসব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তা এক কথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গিয়েছে। এই আন্দোলনে পথে নামা মানুষেরা অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছেন, অতএব রাজনৈতিক তকমা লাগিয়ে এই আন্দোলনকে প্রতিরোধ করা সমীচীন হবে না। রাজ্যসভার এর সঙ্গে দেখা করবেন উপরাষ্ট্রপতি, মানে রাজ্যসভা? হ্যাঁ, আমাকে যেতেই হবে। আমি যখন বলেছি এটা আমি আগাম জানিয়ে দিলাম, জানিয়ে দিয়ে বললাম যে আমি যাচ্ছি, কারণ আমি হট করে গিয়ে যদি রিজাইন করতাম সেটা বোধহয় ঠিক হতো না। কারণ আমাকে তো হট করে উপরাষ্ট্রপতি তো আমাকে রাজ্যসভার এমপি করেননি, একদম করেছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন। তাকে আমি জানিয়ে দিলাম, নিয়ে আমি 2 দিনের মধ্যে 4 দিনের মধ্যে গিয়ে ওনার সুবিধা মতন গিয়ে আমি পদত্যাগ দিয়ে আসবো। দলনেত্রীকে চিঠিতে জহর সরকার লিখেছেন, 2022 সালে প্রাক্তন শিক্ষামন্ত্রীর দুর্নীতির খবর দেখে দলকে সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়ার অনেক বর্ষিয়ান নেতা তাকে হেনস্থা করেন। তখন আমি পদত্যাগ করা থেকে বিরত ছিলাম এই আশা নিয়ে যে আপনি কাটমানি এবং আর্থিক দুর্নীতির বিরুদ্ধে 1 বছর আগে যে আন্দোলন আরম্ভ করেছিলেন তা চালিয়ে যাবেন। আজকের পরিস্থিতি সম্পর্কে জহর সরকার প্রশ্ন তুলেছেন, আপনি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি পোস্ট করে জহর সরকার লিখেছেন, আমি আর পারছি না, সংসদ থেকে মুক্তি চাই, রাজনীতি ছাড়ছি কিন্তু নীতি ছাড়ছি না। আমি আর পারছি না, সংসদ থেকে মুক্তি চাই, রাজনীতি ছাড়ছি কিন্তু নীতি ছাড়বো না। আমি রাজনীতি ছাড়ছি কিন্তু আমার নীতি তো ছাড়ছি না রে বাবা, একদম। আমার নীতির থেকে আমি সরবো না। আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে, বাক স্বাধীনতা নিয়ে যেসব নিয়ে কথা বলে এসেছি সারা জীবন 72 বছর, সেই কথাতে আমি থেকে যাবো, তার জন্য যা হওয়ার হবে আর কি। আর পারছি না, এই বাক্যটা সোশ্যাল মিডিয়ায় অবসরপ্রাপ্ত আমলা প্রসার ভারতের প্রাক্তন সিইও জহর সরকার লিখলেন। দলনেত্রী মুখ্যমন্ত্রীকে লেখা দীর্ঘ চিঠিতে ব্যাখ্যা করলেন রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার কারণ, কেন তিনি এই মানসিক পরিস্থিতিতে এসেছেন, এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্যকে ফোনে জানিয়েছেন তিনি যে কয়েকদিনের মধ্যে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে তিনি পদত্যাগপত্র দিয়ে আসবেন। সেদিনও রাস্তায় চিকিৎসকরা তিলোত্তমার জন্য
ন্যায় বিচারের দাবিতে টানা 1 মাস ধরে প্রায় সবাই রাস্তায় তিলোত্তমার জন্য সুবিচারের দাবিতে। আমরা সবাই এখন একই জিনিসই চাই, আমরা এখানে জাস্টিসের জন্যই নেমেছি। এখানে কোনো সাংসদ বা ডাক্তার আলাদা নয়, আমরা মানুষ হিসেবে এই লড়াইয়ে নেমেছি। তাতে যার মনে হয়েছে যে তার পার্টি বা সাংসদ পদ থেকে রিজাইন করবে, সেটা তার মানবিকতা দেখিয়ে তিনি করেছেন। আমরা এখানে সকলে একই লড়াইয়ে নেমেছি। উনি বিবেকের জ্বালায় করছেন না, উনি দেখানোর জন্য করছেন, এটা আমরা এটা বলা মুশকিল না, এটা আমি কি করে বলবো। কিন্তু আমার পার্সোনাল মতে এতে আমাদের কিছু যায় আসে না আর কি। তিনি একজন দলীয় কর্মী, তিনি তার জায়গা থেকে যেভাবে প্রতিবাদ করছেন এটা নিয়ে আমাদের আলাদা করে কিছু বলার নেই। কিন্তু তিনি যদি মনে করেন যে আমাদের যে আন্দোলন তার কাছে একটাভাবে সলিডারিটি জানিয়ে তিনি কিছু একটা করলেন, সেটা তো অবশ্যই স্বাগত। কিন্তু আলাদা করে কোনো আলাদা দলের কাছে আমাদের চাওয়ার কিছু নেই। সেই পলিটিক্যালি ওনারা যা ডিসিশন নিচ্ছেন সেটা ওনাদের ব্যাপার। তো আমাদের এর জন্য এক্সট্রা কোনো অ্যাডেড সাপোর্ট বা ওনারা আমাদের সাপোর্ট করছেন, আমাদের দলে আছেন, এটা আমাদের কখনোই মনে হচ্ছে না। ওনার বোধোদয় হয়েছে, উনি করেছেন এটা, তো সেটাকে পজিটিভ নেগেটিভ আমার মনে হয় খুব একটা আমার ব্যক্তিগতভাবে এমন কিছু বলার এটাতে নেই। আমার মনে হয় যে শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ সমস্ত স্তরে যেইটুকু বিবেক যাদের মধ্যে বেঁচে আছে তারা এমনই পদক্ষেপ গ্রহণ করবে, আমরা স্বাগত জানাই। যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা দলমত নির্বিশেষে তাদের একটা মেরুদণ্ড থাকে, কারণ জানেন যে জওহর সরকার জানেন যে আমরা নগরপালকে তো মেরুদণ্ড দিয়ে এসেছি, এবারে হয়তো তারও পক্ষে সেটা আমাদের উপহার দিতে হতো, তা আগেই তার মেরুদণ্ডের জোরটা দেখিয়েছেন। যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে তাতে যদি ওনারা বেরিয়ে এসে প্রতিবাদে সামিল হন, আমরা তো তাকে স্বাগতই জানাবো। ফলে আরও অসংখ্য মানুষ এরকমভাবে বেরিয়ে আসবে, রাস্তায় নামবে, বিচার একদম শেষ দিন পর্যন্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যারা জড়িত তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব। আমাদের সঙ্গে যদি ওনারা আসেন তো শুধু পদত্যাগ করলে হবে না, এই আন্দোলনরত মানুষের মাঝখানে যদি তারা আসেন তাহলে আমাদের আরও ভালো লাগে। যদি প্রকাশ্যে এসে উনি যেহেতু শাসক দলের একজন সাংসদ, তিনি এরপরে প্রকাশ্যে এসে বলুন যে এই দুর্বৃত্ত চক্র দুষ্কৃত চক্রের মাথাকে, এইটা যদি উনি এসে বলেন তাহলে তার এই পদত্যাগটাকে আমরা কিছুটা মান্যতা দেবো, আর না হলে মনে করব যে তিনি এই পরিস্থিতিতে তিনি পালিয়ে যাচ্ছেন। আন্দোলনে না এলে মনে করব তিনি পালিয়ে যাচ্ছেন বললেন চিকিৎসক সংগঠনের নেতা উৎপল ব্যানার্জি। তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য তাই লিখলেন, যুদ্ধের সময় যারা পালিয়ে যায় বা গা বাঁচিয়ে চলে, ইতিহাস তাদের লজ্জার নজরে দেখে। স্রোতের অনুকূলে তো কচুরিপানাও ভাসে, যদি উল্টো দিকে সাঁতার কাটতে নাই পারলেন তাহলে মানুষ জন্ম বৃথা। তরুণ নেতা মেনে নিলেন সময়ের স্রোত এখন তাদের অনুকূলে নয়। দেখুন, দেবাংশু লিখেছেন, একজন ছেড়েছেন আরেকজনও ছাড়ুন। দেবাংশুর ইঙ্গিত, দেবাংশুর কোন দিকে দেবাংশু ইঙ্গিত করছেন, দেবাংশুর ইঙ্গিত নিশ্চয়ই সুখেন্দু শেখর রায়ের দিকে। তিনিও কি এবার পদত্যাগ করবেন? প্রবীণ সাংসদ আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্যকে ফোনে জানিয়েছেন তিনি স্রোতের অনুকূলেই থাকতে চান। তিনি বললেন, সমাজ একদিকে যাবে আর আমি উল্টো পথে হাঁটবো বা চুপ করে বসে থাকবো, গায়ে তাপ উত্তাপ লাগবে না, তাহলে জঙ্গলের জানোয়ারের সঙ্গে আমার তফাৎ কোথায়? শুনুন কি বললেন। একজন সচেতন নাগরিক হিসেবে, একজন প্রবীণ আমলা হিসেবে উনি সিদ্ধান্ত নিয়েছেন। কেন নিয়েছেন তার সম্পূর্ণ ব্যাখ্যাটা উনি ওনার চিঠির মধ্যে দিয়েছেন। এটা তো সবকিছুই লেখা আছে, তা মানুষ বিচার করি। আমি আমার লক্ষ্যে অবিচল, সিদ্ধান্তে অবিচল। মানুষের যে আন্দোলন, আমি 150 কোটি মানুষের মতো একটা ছোট্ট বিন্দুর মতো, তার চেয়েও ছোট আমার অস্তিত্ব। আমি আমার নাগরিক সত্তা আমাকে বলছে যে তুমি নাগরিকদের সঙ্গে থাকো। সমাজ একদিকে যাবে আর আমি উল্টো পথে হাঁটবো বা চুপ করে বসে থাকবো, তাপ উত্তাপ আমার গায়ে কিছু আসবে না, তাহলে তো জঙ্গলের জানোয়ারের সঙ্গে আমার তফাৎ কোথায়? যারা আন্দোলনের বিরুদ্ধে যাচ্ছেন তারা জঙ্গলের জানোয়ারদের মতো আচরণ করছেন, সে কথাই কি বলতে চাইলেন সুখেন্দু শেখর রায়? ইঙ্গিত কি তেমনটাই দিলেন? একটা উইকেট পড়ে গিয়েছে, মুখর কুণাল ঘোষও ব্যাট প্যাড জুড়ে একদম ডিফেন্সিভ মোডে। জওহর সরকারের সিদ্ধান্তকে সমালোচনা করছি না। জওহরবাবু প্রাক্তন আমলা ছিলেন, অনেক সিনিয়র জ্ঞানী গুণী মানুষ, তিনি তার মতো করে কোনো সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব বিচার করবেন। সেই বিষয়ে ওনাকে আমাদের স্তরে কোনো সমালোচনা, আমি সেই পথে যাচ্ছি না।
জহর সরকারের সমালোচনার পথে গেলেন না কুণাল ঘোষ, কিন্তু তৃণমূলের ছোট মেজ বড় নেতারা সবাই সেটা মানবেন তো? দেবাংশু ভট্টাচার্যের পোস্ট আপনারা দেখলেন, সে পোস্ট আপনাদের দেখিয়েছি। ইতিহাস লজ্জার নজরে দেখবে, মানুষ জন্ম বৃথা, এসব নানা কথা। জহর সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে বলেছেন সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা আগে কখনো দেখেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সম্পর্কে কি তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও তাহলে অনাস্থা তৈরি হয়ে গিয়েছে? সোশ্যাল মিডিয়া ছেয়ে যাওয়া পোস্টগুলো দেখলে সেটা কিন্তু মনে হতে বাধ্য। একটার পর একটা মিম, একটার পর একটা রিয়াকশনস। জহরের বার্তা নিতে হবে সতর্কতা। অভিষেক দাকে দরকার, গড়তে বলিষ্ঠ সরকার, কিংবা নয় দেরি আর হবে তরিপার, ধরো হাতে হাল, অবস্থা বেহাল। সময়ের ডাক বোঝালো জহর, এখনই অভিষেক দা সাজাক নৌবহর। ঘরে বাইরে অনাস্থার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে? তার কারণ সোশ্যাল মিডিয়া ছেয়ে যাওয়ায় একটার পর একটা ছন্দ সম্বলিত এই পোস্ট সেই দিকে অনেকটাই কিন্তু পাল্লা ভারী করে তুলছে। মৃত্যুর এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম আমার প্রিন্সিপাল চেয়ার থেকে এবং সার্ভিস থেকে। প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি? সিবিআই কে জবাব দিতে হবে। কথা বলে না মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখেই বোঝা যায় দিনটা বাকি দিনটা কেমন যাবে। পদত্যাগের চিঠি পাওয়ার পর জহর সরকারকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে ফোন করেছেন। প্রশ্ন হলো তাতে কাজ হলো কি? বিদ্রোহী জহর সরকারকে বাগে আনতে এদিন তাকে ফোন করেন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অনুরোধ করেন তার ঘোষিত সিদ্ধান্ত থেকে সরে আসতে। যদিও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর অনুরোধ ফিরিয়ে দিয়েছেন জহর, জানিয়েছেন ব্যক্তিগত স্তরে যোগাযোগ থাকবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রীর কাছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল নিয়ে বিস্তর অভিযোগ করেছেন জহর সরকার। প্রবীণ সাংসদদের সম্মান দেওয়া হয় না, এই অভিযোগ করেছেন তিনি মুখ্যমন্ত্রীর কাছে, এমনটাই সূত্রের দাবি। পাশাপাশি যেটা জানা যাচ্ছে আগামী 11 তারিখ দিল্লি পৌঁছচ্ছেন জহর সরকার, দেখা করবেন জগদীপ ধনকরের সঙ্গে এবং আগামী 12 তারিখই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন তিনি। আরজি করের নৃশংসতা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। দেশ তোলপাড়, দুনিয়া তোলপাড়, রাস্তায় রাস্তায় স্লোগান উঠছে আমার স্বর তোমার স্বর, আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। আরেকটা স্বরও শোনা যাচ্ছে, হ্যাঁ আরেকটা স্বরও শোনা যাচ্ছে, মাঝে মধ্যেই শোনা যাচ্ছে আরজি কর করে দেবো। যেমন শোনা গেল গতকাল মালদার চাঁচলে। শুরুটা হয়েছিল গত 5ই সেপ্টেম্বর, জঞ্জাল ফেলা নিয়ে দুই জায়ের মধ্যে ঝামেলা হয়েছিল। আক্রান্ত মহিলার অভিযোগ পরের দিন রাত 8টা নাগাদ তার ঘরে ঢুকে তার জায়ের বাবা এবং ভাই গালিগালাজ করায় তিনি আপত্তি জানান। তারপরে তাকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয়। সঙ্গে সেই চেনা কথা, সেই চেনা লব্জ আরজি কর করে দেব। আমাদের পারিবারিকভাবে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেই সুযোগে আমার যা তার বাবার বাড়িতে ফোন করে তার ভাই এবং বিভিন্ন লোককে ডেকে আমার সঙ্গে বিভিন্ন হুমকি কিংবা আমার শরীরের করেছে, শ্লীলতাহানি করেছে, আমাকে হুমকি দিয়েছে তোকে প্রাণে মারবো, আরজি করার মতো করব, কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না। এটা কবে বলে? 6 তারিখ রাত্রে বেলা। পরের দিন নির্যাতিতা চাঁচল থানায় অভিযোগ দায়ের করেন, তাই রাতে আবারও অপারেশন হয়, মুখ ঢেকে যায়, তার বাড়িতে যায় 3 জন। সেই এক কথা, হ্যাঁ আবারও সেই এক কথা, আরজি কর করে দেব। আমি বাড়িতে ছিলাম না, আমি টোটো চালাচ্ছি, আমার টোটো ভাড়া ছিল। আমার বাড়ি থেকে ফোন করলো আমার বউ যে এরকম ব্যাপার, হারদারকার লোক এসছে মারপিট, আমাকে মারার জন্য 3 জন এসছে, ওরা আমাকে ধমকি দিচ্ছে, দিয়ে ওরা রেপ করবে, তুমি বাইরে আসো, ডাইরেক্ট কথা, বাইরে আসো, তো আমি রেপ করে এখান থেকে যাব। হুমকি দিচ্ছে যে তোমাকে মার্ডার করব,
প্রথম দিনের অভিযোগ করলেন, তারপরে কি দ্বিতীয় দিনের এই ধরনের আক্রমণ? হ্যাঁ। আচ্ছা, এর পিছনে কে জড়িত রয়েছে? আমার জায়ের ভাই রমজান আলী। আচ্ছা, ও কি করে? ও হসপিটালে কাজ করে। আচ্ছা, বলছি যে কি হুমকি দেওয়া হয় মূলত আপনাকে? আমাকে হুমকি দেওয়া হয়, তোমাকে প্রাণে মারবো, তোমাকে রেপ করব, আরজি করার মতো ধর্ষণ করে তোমাকে রেখে দিব। শুনলেন, রমজান আলী একটা নাম আসছে। কে তিনি? হ্যাঁ, কিসের জোরে তিনি বলতে পারেন কেউ তার কিচ্ছুটি করতে পারবে না, এ প্রশ্ন উঠছে। ওদের বড় 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 নেতাজন আছে, ওরাই সব ওকে সাপোর্ট করছে। কোন দল করে রমজান আলী? টিএমসি। টিএমসি দল করে? হ্যাঁ। আচ্ছা, টিএমসি দলের সদস্য কোনো কি পদে রয়েছে? পদে না, পদে ওর বড়জন আছে, হাত আছে, ওকে ওই হসপিটালে কাজ করে, ওখান থেকে ওর পদটা স্টার্ট। বলছে যে কই আমার কিছু করতে পারবে না, আমি পার্টির লোক, বড় বড় নেতাজন আমার কাছে সঙ্গে রয়েছে। সত্যি হয়ে থাকে এবং মহিলা যদি সত্যি থানায় কমপ্লেন করে থাকেন, তাহলে আইনের ব্যবস্থা নেবে, আইনের পথেই চলবে। সে তৃণমূলের কর্মী হোক আর তৃণমূলের বড় নেতাই হোক, মহিলাদের পাশে এবং নির্যাতিতার পাশেই আমরা থাকব। যদি সে প্রকৃত দোষী থাকে তার বিরুদ্ধে আইন পদক্ষেপ নেবে, আমরা তার বিরুদ্ধেই যাব, সে যতই বড় তৃণমূলের নেতা হোক বা যাই হোক। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি।